যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ট্রাম্পের চীন বিরোধী নীতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পোশাক শ্রমিকদের বেতন বাড়ল 9%। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের দাম বাড়িয়ে নিলেন ব্যবসায়ীরা। লিটারে 8 টাকা বাড়ানোর একদিনের মধ্যেই বাজারে সয়লাব তেল। হিলিতে কেজিতে 15 টাকা কমেছে পেঁয়াজের দর। ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গরমিল। বেশি দেখানো হয়েছে প্রায় 2000 কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই দাবি এনবিআর চেয়ারম্যানের। খতিয়ে দেখার আশ্বাস। কুড়িগ্রামের চিলমারির ভাসমান তেল ডিপোতে 5 বছর ধরে আসছে না ডিজেল। উচ্চ দামে কিনে ক্ষতিগ্রস্ত কৃষক। ডিপো চালুর দাবিতে প্রশাসনের ইতিবাচক আশ্বাস। এবং মালদ্বীপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বাংলাদেশের। শিগগিরই চালু সরাসরি জাহাজ চলাচল। অর্থনীতি প্রসারিত হওয়ার আশা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে ক্রমেই পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অন্যদিকে চীনকে টেক্কা দিতে এগিয়ে চলছে ভিয়েতনাম। ভালো অবস্থানে রয়েছে ভারতও, এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর। ট্রাম্পের চীন বিরোধী নীতির সুবিধা নিতে সরকারকে উদ্যোগী হওয়ার দাবি রপ্তানিকারকদের। আর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ সেই বাজারেই ক্রমাগত পিছিয়ে পড়ছেন বাংলাদেশি রপ্তানিকারকরা। এই তথ্য উঠে এসেছে দেশটির বাণিজ্য দফতর অটেক্সা থেকে। সংস্থাটির তথ্য বলছে, গেল অক্টোবর পর্যন্ত 10 মাসে বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে 614 কোটি 60 লাখ ডলার মূল্যের তৈরি পোশাক। গত বছরের একই সময় এর পরিমাণ ছিল 635 কোটি 80 লাখ মার্কিন ডলার। অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি আয় কমেছে 3.33%। দেশটিতে শীর্ষ রফতানিকারক চীনের আয়ও কমেছে। তবে বাজার দখলে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলা ভিয়েতনামের পোশাক খাতের রফতানি বছর ব্যবধানে 1222 কোটি 40 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছে 1270 কোটি 40 লাখ ডলারে। এ সময় মার্কিন বাজারে ভারতের রফতানি আয়ও বেড়েছে 2.68%। এতে শঙ্কিত নয় তৈরি পোশাক শিল্প মালিকরা। তারা বলছেন, এলসি খুলতে ব্যাংকের সহযোগিতা আর উৎপাদন সচল রাখতে জ্বালানি সংকট কাটাতে পারলে ট্রাম্পের চীন বিরোধী নীতিতে মার্কিন বাজারে শীঘ্রই ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের যে বিগত সময়ের ভুল রপ্তানি তথ্যের উপর ভিত্তি করে যে সমস্ত পলিসিগুলি দেওয়া হয়েছিল, আইএমএফের শর্ত অনুযায়ী যে সমস্ত পলিসিগুলি প্রণয়ন করা হয়েছে, এগুলি যদি শিথিল করা না হয় তাহলে যত সুযোগই আমাদের আসুক, সেই সুযোগ নিয়ে আমরা এগিয়ে যাওয়ার পথটা মসৃণ হবে না। মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরের নীতি নির্ধারকদের মনোযোগ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। বিজনেস রিলেশনশিপটা যদি আমরা ইমপ্রুভ করতে পারি এবং আমাদের যদি প্রোডাক্ট ভ্যারিয়েশনটা বাড়াতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে বাজারটাকে অ্যাগ্রেসিভলি ধরতে হবে। অটেক্সের তথ্য 2023 সাল থেকে মার্কিন পোশাকের বাজার হারানোর তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। মালিকপক্ষের প্রস্তাব আমলে না নিয়েই তৈরি পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত জানালো শ্রম মন্ত্রণালয়। 9% হারে বাড়ানো বেতন জানুয়ারি থেকেই পাওয়া যাবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সরকার পতনের পর গেল আগস্টে হঠাৎ অস্থির হয়ে ওঠে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। এরপর বেতন বৃদ্ধির সক্ষমতা যাচাই, টিফিন ভাতা বাড়ানো সহ 18 দফা উদ্যোগ নেওয়া হলেও সুফল মেলেনি খুব একটা। মালিক পক্ষের এমন দাবির মধ্যেই সোমবার বিকেলে সচিবালয়ে শ্রমিক নেতা ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির হার 5 থেকে বাড়িয়ে 9% করার কথা জানান শ্রম উপদেষ্টা, যা কার্যকর হবে চলতি মাস থেকেই। বলা হচ্ছে বিদ্যমান শতকরা 5 ভাগ বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4 ভাগ যুক্ত করে সর্বমোট 9 ভাগ বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে।
দেশের পোশাক শিল্প চতুর্মুখী ষড়যন্ত্রের শিকার উল্লেখ করে কারো ফাঁদে পা না দেওয়ার পরামর্শ শ্রম উপদেষ্টার। এটা শুধু আভ্যন্তরীণ বিষয় থাকছে না, এটা উস্কানি দিয়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা অনুধাবন করেন, এদেশ তো শুধু আমার বা আরও কয়েকজনের একার না, আর সবাই। এটার ক্ষতি হলে আমরা সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হব। মালিকপক্ষ 8% বেতন বৃদ্ধিতে রাজি ছিল বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। তবুও এমন সিদ্ধান্তে এ খাতের অসন্তোষ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা শিল্প মালিক ও শ্রমিক নেতাদের। সকলের প্রতি আহ্বান যে এরপরে আর আমরা আশা করব যে কোনো অসন্তোষ বা কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে আমি শ্রমিকদেরকে আহ্বান জানাচ্ছি, তো আপনারা যার যার মতো আছে যেভাবে কাজ করতেছেন সেভাবে আপনারা উৎপাদন চালিয়ে যান। এর আগে গেল বছরের ডিসেম্বরে ন্যূনতম মজুরি বাড়ানোর সময় পোশাক শ্রমিকদের বেতন বছরে 5% বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল শ্রমিক, মালিক ও সরকার। মালিক এবং শ্রমিক, আমি আশা করি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অর্থ বাণিজ্যের পাশাপাশি এখন আমরা বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাত, শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন এবং ভার্চুয়ালি যুক্ত আছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। আপনাদের দুজনকেই স্বাগতম জানাচ্ছি এ সময়ের বাণিজ্যে। জি, আপনাদেরকেও ধন্যবাদ। মোহাম্মদ হাতেম, আপনার কাছে ফিরবো। আমরা একটু আমিরুল হক আমিনের থেকে আগে শুনে আসবো যে গতকাল যে সিদ্ধান্তটি হলো 9% বেতন বাড়ানোর, 5 তারিখের পর থেকে শ্রমিকদের নানান দাবি দাওয়া ছিল। আপনি একজন শ্রমিক নেতা, সবকিছু মিলিয়ে শ্রমিকদের সন্তুষ্টির জায়গায় কতটা পৌঁছেছে এই মুহূর্তে? প্রথমত আমাদের দাবি ছিল মজুরি বৃদ্ধি 15%, আর অন্যদিকে আমাদের নিজেদের একটা প্রত্যাশা ছিল যে সেটা হবে 10%। কিন্তু সমস্ত বাস্তবতা মিলিয়ে যেহেতু সরকার একটা কমিটি গঠন করে দিয়েছিল, সেই কমিটির মধ্যে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে সরকারের প্রতিনিধি, আমাদের যারা এন্টারপ্রেনার, যারা ইন্ডাস্ট্রি পরিচালনা করেন তাদের অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং আমাদের শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধি, তারা উপস্থিত ছিলেন এবং বেশ কয়েকটা বৈঠকের পর গতকালকে সিদ্ধান্তটা হয়েছে যে না, সেটা 9% হবে। আমার দিক থেকে আমি মনে করি যে আমাদের সকলেরই এই 9% যেটা বৃদ্ধি, এটাকে স্বাগত জানানো উচিত, এটাকে মেনে নেওয়া উচিত এবং যাতে শিল্প সুন্দরভাবে চলে সেভাবে আমাদের শ্রমিক সংগঠনগুলোকে দায়িত্ব হচ্ছে শ্রমিকদেরকে এই বিষয়টা ভালোভাবে অবহিত করা, যাতে তারা নিজেরা এটা হ্যাপিলি এটাকে অ্যাকসেপ্ট করে এবং একই সাথে যাতে তারা মনোযোগের সাথে ইন্ডাস্ট্রিতে কাজ করে। অন্যান্য যেসব দাবি দেওয়া ছিল সেসব দাবি দেওয়ার বিষয়েও কি সন্তুষ্ট শ্রমিকরা? অন্যান্য যে দাবি দেওয়াগুলো আছে সেটা কিন্তু ভিন্ন বিষয়। যেমন আমাদের দাবি তো দীর্ঘদিনের, প্রায় 20 বছর 30 বছর যাবত আমাদের দাবি যে গার্মেন্টস শ্রমিকদের জন্য পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। গত 15 বছর 16 বছর যাবত মন্ত্রী, এমনকি বাণিজ্যমন্ত্রী, কয়েকবারের বাণিজ্যমন্ত্রী সহ শ্রমমন্ত্রী, তারা নিজেরা অনেকবার আমাদেরকে কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু হবে। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখনও পর্যন্ত এর আগের 15 বছরে 16 বছরে যেটা হয় নাই, এখনও আদৌ কবে হবে সেটা আমরা জানি না। আমাদের দেশের যে পরিমাণ, যে দেখেন গত 15 বছর 16 বছরে আমাদের বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তো অথচ আমাদের এই গার্মেন্টস শ্রমিকদের 42 লক্ষ গার্মেন্টস শ্রমিক যারা দেশের 84% রপ্তানি কভার করে, তাদের জন্য রেশনিং বন্দোবস্ত করা, এটা কেন সরকার এতদিন যাবৎ করতেছে না আমরা এটা জানি না। কিন্তু 9% বেতন বাড়ানোর দাবিটাতে সন্তুষ্ট, যেটা সিদ্ধান্তটা এসেছে, যেটা 9% যেটা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, আপনার কাছে আবারও ফিরবো। মোহাম্মদ হাতেম, আপনার কাছে একটু ফিরতে চাচ্ছিলাম এই বিষয়টাতে। যেমনটা বললেন শ্রমিকদের পক্ষ থেকে যে শ্রমিকদের 9% সন্তুষ্ট হওয়া দরকার এবং উনি মনে করছেন যে সন্তুষ্ট হয়তো বা শ্রমিকরা। মালিক পক্ষের তরফ থেকে আপনার কি মনে হয় যে এই সিদ্ধান্তটা এসেছে সেখানে মালিক পক্ষের সন্তুষ্টি কতটা? আমি ধন্যবাদ, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আমিন ভাইকেও ধন্যবাদ জানাই যে আমিন ভাইদের মতো যারা
বাংলাদেশে দায়িত্বশীল ভূমিকা পালন করেন শ্রম আন্দোলনে বা শ্রমিকদের নিয়ে, ইন্ডাস্ট্রি নিয়ে। তাদের আজকেও আমরা দেখলাম যে আমিন ভাই এবং গতকালকে কমিটির মিটিংয়ে যারা ছিলেন তারা দায়িত্বশীল একটা ভাবেই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং আজকে আমিন ভাইও সেভাবেই কথা বলেছেন, দায়িত্বশীল কথা বলেছেন। আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি গতকালকে এই সিদ্ধান্তটা হওয়ার পরই যখন সিদ্ধান্তটা আমাদের গ্রুপে, মানে আমাদের সব মেম্বারদের একটা গ্রুপ আছে, তো ওই গ্রুপে যখন দেওয়া হলো অসংখ্য অসংখ্য মন্তব্য সেখানে আসছে, এবং আমি এই সবগুলি মন্তব্য আবার কম্পাইল করে শ্রমসচিব শফিক ভাইকে আমি পাঠিয়েছি। তো সেখানে আমরা যদি প্রথমেই দেখি যে এই যে আন্দোলনটা আশুলিয়া কেন্দ্রিক মূলত, এবং সিদ্ধান্তটাও কিন্তু আশুলিয়াকে কেন্দ্র করে হয়েছে। আমরা শুরু থেকে, আমি কিন্তু এটা একটা মিটিংয়ে আমি ছিলাম মাঝখানে, আমাদের বিকেবির পক্ষ থেকে আমাদের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এই কমিটিতে দেওয়া হয়েছিল তাকে, তো সে দেশের বাইরে থাকাতে ওখানে একটা মিটিংয়ে আমি ছিলাম। তো সেখানে 15% নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন আমি শ্রমিক নেতৃবৃন্দকে বলেছিলাম যে আপনারা যে 15% বলছেন, যুক্তিটা কি? যুক্তিটা আপনারা যদি এখন ইনফ্লেশন রেটকে বিবেচনায় নেন তাহলে বলতে পারেন 9, 9.5, 10 পর্যন্ত হয়তো আপনারা বলতে পারেন, যেটা আমিন ভাই বললেন যে ওনাদের মাথার চিন্তা ভাবনা ছিল 10-এর মধ্যে। তো সেই 10 হলে এটা যৌক্তিক ছিল। আর আমরা যেহেতু এখন 9.5 পর্যন্ত ইনফ্লেশন আছে, আর যদি আমরা যেটা সেদিন বলেছিলাম যে সরকার যদি মনে করে যে এটা ইনফ্লেশন রেটটা কমবে, যেটা আমরা গত 10 বছরের একটা ইনফ্লেশন রেটের একটা হিসাব আমরা ওই দিন মিটিংয়ে তুলে ধরেছিলাম, সেখানে দেখা গেছে যে এই বছর, মানে এই গত 2-1 মাস ছাড়া এর আগ পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি 5-এর উপরে, 5 থেকে 6-এর মধ্যেই কিন্তু ইনফ্লেশন রেটটা ছিল বিগত বছর। তো আমি বলেছিলাম যে সরকার যদি মনে করে, বা আমরা যদি সকলকেও মনে করি যে ইনফ্লেশনটা 5-6-এর নিচে নেমে আসবে, তাহলে 6 মানে ইনক্রিমেন্টটা 6% যেটা, এটা যুক্ত। শেষ পর্যন্ত আমরা এটাও বলেছি যে ঠিক আছে 6-এর জায়গায় আমরা পরে যখন কাল ওই দিন 7-এ গেল, তো সেখানে এটাও বলা হয়েছে যে ঠিক আছে 7 পর্যন্ত আমরা দিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি। পরবর্তীতে যদি দেখা যায় যে ইনফ্লেশনটা কমে নাই বা 7-এর উপরে ছিল, তাহলে 5 বছর পরে যখন আবারও মজুরি বৃদ্ধির জন্য মজুরি বোর্ড হবে, তখন তারা সেটা সমন্বয় করে নিতে পারে। কিন্তু আলটিমেটলি পরে কি হলো, কালকে আমাদের পক্ষ থেকে কন্টিনিউয়াস মিটিং থেকে আমার সাথে কথা হয়েছে, যেহেতু আমি একটা সংগঠনের নেতৃত্বে আছি, সুতরাং সিদ্ধান্তটা আমার সাথে আমার প্রতিনিধি যারা আছে তারা আলোচনা করেই নেওয়ার চেষ্টা করেছে। তো আমি তাদেরকে সাজেস্ট করেছিলাম যদি সবাই মিলে, মানে শ্রমিক, মালিক, সরকার মিলে যদি 8 পর্যন্ত রাজি থাকে তাহলে তোমরা এটা স্বাক্ষর করে আসতে পারো। আর যদি তা না হয় তাইলে কালকে কিন্তু আমাদের পক্ষ থেকে এটা স্বাক্ষর কিন্তু করতে চাওয়া হয়নি, কারণ এই যে সিদ্ধান্তটা হয়েছে এটা আশুলিয়াকে কেন্দ্র করে, আশুলিয়ার মতো যে ভালো মানের, উন্নত মানের, যারা ওয়ার্ল্ডের সবচেয়ে নামি দামি এবং ভালো ব্র্যান্ডের কাজ করে, যারা সবচেয়ে ভালো পয়সা পায়, তাদের ওই জায়গাটা চিন্তা করে সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে, যেটা আসলে বাকি সারা বাংলাদেশের জন্য বাস্তবসম্মত নয়। এবং আমরা মনে করি এখনো অন্তত 80% ফ্যাক্টরির পক্ষে এটা বহন করা সম্ভব হবে না, যার কারণে আমাদের প্রতিনিধি কিন্তু কালকে এটা স্বাক্ষর করতে কোনোভাবেই রাজি ছিল না। পরবর্তীতে উপদেষ্টা মহোদয় সেখানে ডেকে নিয়ে, ইভেন আমাকেও এক পর্যায়ে বলা হয়েছিল, আমি তখন নারায়ণগঞ্জে বিকেমি অফিসে ছিলাম যাওয়ার জন্য, তো আমি গেলে তখন 1 ঘন্টার উপরে লেগে যেত, এই জন্য আমি আর যাই নাই। উপদেষ্টা মহোদয় ডেকে নিয়ে পরে অনুরোধ করে এটা স্বাক্ষর করিয়েছে, কিন্তু সেখানে কিন্তু লেখা আছে, আপনারা যদি দেখেন, মালিক পক্ষ কোনোভাবেই 8-এর উপরে রাজি হয়নি, এই কথাটা কিন্তু এর মধ্যে লেখা আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখন সামর্থ্য কার আছে? এই যে আমার সামনে এখন 3 জন শ্রমিক নেতা বসা আছে, একজন মালিক বসা আছে এবং মালিকের প্রতিনিধি বসা আছে। সেখানে তারা আসছেন বিচার নিয়ে যে ওই ফ্যাক্টরিতে গত বছরের যে মজুরি সেটাই বাস্তবায়ন হয় নাই। তো এখন আপনি একটু বুঝার চেষ্টা করেন যে গত বছরের মজুরি এবং যে 18 দফার যে দাবিটা, সেখানেও দেখেন 2 নম্বর ক্লজে আছে গত বছরের মজুরিটা বাস্তবায়ন করতে হবে। তার মানে গত বছরের মজুরি যেখানে আমাদের অনেক ফ্যাক্টরি বাস্তবায়ন করতে সক্ষম না,
আমি সেখানে একটু নতুন মোহাম্মদ করে হাতেম এই- আপনাকে একটু যুক্ত করতে চাই যে আমরা একটু আগে আমাদের এক সহকর্মীর প্রতিবেদনেও দেখলাম, আপনিও নিশ্চয়ই জানেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানিতে অনেকটা পিছিয়ে পড়ছে, সেখানে ভারত সুবিধা নিচ্ছে, ভিয়েতনাম এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আসলে যে 9% বৃদ্ধির সিদ্ধান্তটা এলো, সব মিলে আপনারা রপ্তানিকারকরা কি প্রত্যাশা করছেন বা আপনাদের নতুন করে কোনো দাবির জায়গা তৈরি হলো কিনা? না, রপ্তানিকার আমি সেটাই বলছিলাম যে এই বর্তমান প্রেক্ষাপটে যেখানে অনেক মালিক গতবারের মজুরিটাই বাস্তবায়ন করতে পারে নাই, সেখানে নতুন করে ইনক্রিমেন্টও অনেকের পক্ষে সম্ভব হবে না। আর অন্তত আমি মনে করি যে 80% ফ্যাক্টরির এই সক্ষমতা নেই। তারপরে যেহেতু সরকার সিদ্ধান্ত দিয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এটা আমরা অন্তত সংগঠন থেকে আমাদের মেম্বারদেরকে বলবো, এটা মেনে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। এটাই হচ্ছে আমাদের আসলে অবস্থান, যদিও অনেকের পক্ষে সম্ভব হবে না। এবং একই সাথে আমরা যেটা মনে করি, যুক্তরাষ্ট্রের বাজারে যে রপ্তানি কমেছে, এই চিত্রটা কিন্তু সামনের দিনগুলিতে আরো পাবেন। এই রপ্তানি কমবে, যদিও আমাদের রপ্তানি বাড়ার একটা অফুরন্ত সুযোগ কিন্তু আমাদের জন্য আসতেছে সামনে, কিন্তু সে আসলে সেই সুযোগটা আমরা কতটুকু নিতে পারবো সেটাই হচ্ছে মানে প্রশ্ন। এবং ইভেন এখনো গতকালকে আমি আমার একটা বড় বায়ার, ওয়ার্ল্ডের খুব নাম করা ব্র্যান্ড, যারা মানে অনেক অনেক ইথিক্যাল ট্রেনিং আমাদেরকে দিয়ে থাকে, অনেক ইথিক্সের কথা বলে, কিন্তু যখন আমাদেরকে পয়সা দেওয়ার বেলায় আসে তখন তারা ওই ইথিক্সটা ভুলে যায়। আমি $1.54 যেই কাজ গত 2 মাস আগে সম্পন্ন করছি, সেটা রিপিট অর্ডারে তারা এখন বলছে 6 সেন্ট কমিয়ে আমাকে নেওয়ার জন্য, অথচ আমার মজুরি বাড়তেছে, আমার আনুষঙ্গিক সবকিছু বেড়েছে, সুতার দাম বেড়েছে। সেখানে আমি তাদের কাছে 6 সেন্ট আরো বেশি চেয়েছি, তারা 6 সেন্ট কমিয়ে কোনোভাবেই আমাকে এরপরে আসছে 1.50 উপরে দিতে পারবে না। আমি বলছি সরি, তাহলে আমিও নিতে পারলাম না। এই হলো যেখানে পরিস্থিতি। বায়াররা যখন আমাদেরকে প্রতিনিয়ত দাম কমাচ্ছে, সেখানে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের সবকিছু বাড়ছে। এবং সরকার আমরা বলবো যে অন্যায়ভাবে আমাদের যে গ্যাসের বিলটা বাড়িয়েছিল, তখন আমাদেরকে বলা হয়েছিল যে আনইন্টারাপ্টেড কন্টিনিউয়াস গ্যাস দিবে। আজকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমার ওইটাও একটা অন্যতম কারণ, আমরা গ্যাস পাচ্ছি না, গ্যাস সংকট। অথচ আমাদের কাছ থেকে অস্বাভাবিক হারে একটা মূল্য বৃদ্ধি তখন করিয়ে নেওয়া হয়েছে, যদিও আমরা সেটাতে রাজি ছিলাম না। তো এই যদি পরিস্থিতি হয়, আজকে আপনি দেখেন যে আমরা একটু এই বিষয়টা নিয়ে আমিরুল হক আমিনের কাছে যেতে চাই। যেমনটা বললেন যে 80% কারখানা মালিকদের সেই সক্ষমতা নেই। আমরা আপনার কাছে একটু আমরা একদমই সময় স্বল্পতার মধ্যে পড়ে গেছি, যে আপনি একদম ছোট করে যদি শেষ করে দেন। হ্যাঁ, একটা কথা বলে শেষ করে দিই। আমিন ভাই রেশনিং এর কথা বলেছেন, এটা কিন্তু গত অন্তত 3-4 বছর যাবত কন্টিনিউয়াসলি আমরা বলে যাচ্ছি। এটা অত্যন্ত যৌক্তিক বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের জন্য সরকার যে কোনো পর্যায়ে যে কোনো উপায় হোক এটা যেন ব্যবস্থা করে, আমাদের কাছে পক্ষ থেকে অনুরোধ থাকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম। যেমনটা বললেন যে 80% পোশাক কারখানা মালিকদের এই সক্ষমতাটা এখন নেই। এবং আরও একটি বিষয় আমরা দেখলাম, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে। পোশাক খাতকে ধরে রাখতে আসলে শ্রমিক মালিক দুই পক্ষেরই তো একটি সন্তোষজনক জায়গায় পৌঁছানো দরকার। তো সবকিছু মিলিয়ে সেক্ষেত্রে আপনাদের শ্রমিক নেতাদের বা শ্রমিকদের তরফ থেকে উদ্যোগটা কেমন হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে হাতেম ভাই যেটা বললেন যে ওনাদের প্রতিনিধি এই 9% স্বাক্ষর করতে রাজি ছিলেন না, কারণ ওনাদের অবস্থানটা ছিল 8%। আবার অন্যদিকে আমাদের শ্রমিক পক্ষের যারা প্রতিনিধি, তারাও কিন্তু 9% স্বাক্ষর করতে রাজি ছিল না। তাদের অবস্থানটা ছিল, যেহেতু আমাদের আগে একটা কনসেনসাস ছিল যে এটা 10% হইতে হবে, কাজেই তারাও কিন্তু সেখানে স্বাক্ষর করতে রাজি ছিল না, সম্মত ছিল না। এরপরে গভর্নমেন্টের পক্ষ থেকে, সেখানে আমার জানা মতে গভর্নমেন্টের পক্ষ থেকে তারা 10 আর 8 দুই পক্ষের এটার মাঝামাঝি 9 করে এটা সেটেল করছেন। হ্যাঁ, হাতেম ভাই যেটা ছোট করে জানতে চাইবো যে এই আপনারাও পোশাক খাতের সফলতার জন্য সহায়তা করবেন কিনা বা পরবর্তী পদক্ষেপ 1 মিনিট একটু শেষ করে দিবেন। হাতেম ভাই যেটা বললেন যে হ্যাঁ, অনেকগুলা ফ্যাক্টরি হয়তো এটা অ্যাফোর্ড করা তাদের জন্য কষ্টকর হবে। আমাদের দিক থেকে বিবেচনা করলে এটাও কিন্তু চিন্তা করতে হবে, যারা কাপড়টা তৈরি করে তারা যদি ন্যূনতম পক্ষে একটা জীবনযাপন করার মতো যদি একটা উপযোগী মজুরি যদি না পায়, ন্যূনতম বেঁচে থাকার মতো, টিকে থাকার মতো, তাইলে কিন্তু উৎপাদনই হবে না। আর যদি সেই উৎপাদনটাই না হয়,
তাহলে আমার রপ্তানি কোথা থেকে হবে, আপনাকে বৈদেশিক অসংখ্য ধন্যবাদ আয়টাই বা আমিরুল কোথা হক আমিন থেকে আমাদের হবে? সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও সেই প্রত্যাশা থাকবে তৈরি পোশাক খাত শ্রমিক মালিকদের মিল সাজসেই আসলে এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন একজন শ্রমিক নেতা এবং মালিক পক্ষ থেকে মোহাম্মদ হাতেম। যাচ্ছি অন্য প্রসঙ্গে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর দেয়া ভ্যাট আদায়ের তথ্যে মিলেছে গরমিল। চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর প্রতি মাসে গত বছরের তুলনায় আমদানি পর্যায়ে ভ্যাট আদায় কমলেও 4 মাসের যোগফলে তা প্রায় 3% বেশি দেখানো হয়েছে। একই সময় স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় বেশি দেখানো হয়েছে প্রায় 370 কোটি টাকা। এনবিআর এর হালনাগাদ পরিসংখ্যান বিশ্লেষণ করে এমন তথ্য মিলেছে। রাজস্ব আদায় নিয়ে মাঝে মাঝে নানামুখী সমালোচনার মুখে পড়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে মূল্য সংযোজন কর আহরণের পরিসংখ্যানে দেখা যাচ্ছে গরমিল, যা নিয়ে তৈরি হতে পারে বিভ্রান্তি। অক্টোবরে প্রকাশ করা রাজস্ব আহরণের তথ্য বলছে আমদানি পর্যায়ে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে আদায় হয়েছে 16,730 কোটি 82 লাখ টাকা, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 2.83% বেশি। অথচ ওই সময়ে মাস প্রতি আমদানি পর্যায়ে মূসক আদায় প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। হিসাব করলে দেখা যায় প্রকৃত আদায় ছিল 15,257 কোটি 8 লাখ টাকা, অর্থাৎ 1,473 কোটি 74 লাখ টাকার গরমিল চিহ্নিত হয়েছে। এদিকে স্থানীয় পর্যায়ে তথা দেশের ভিতরে কেনাকাটায় যে মূসক আদায় হয়েছে সে হিসেবেও ত্রুটি দেখা গেছে। জুলাই অক্টোবর সময়ে এ ধরনের মূসক আদায় হয়েছে 24,462 কোটি 77 লাখ টাকা, অথচ এনবিআর এর দেয়া তথ্যের মাস ভিত্তিক যোগফল দাঁড়ায় 24,093 কোটি 30 লাখ টাকা, অর্থাৎ 369 কোটি 47 লাখ টাকা আদায় বেশি দেখানো হয়েছে। এ বিষয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে প্রশ্ন করা হলে তার দাবি, বর্তমান সিস্টেমে ভুল হওয়ার সুযোগ নেই, তবে বিষয়টি খতিয়ে দেখার কথা জানান তিনি। এরকম তো হওয়ার কথা না। আমাদের এখন কালেকশন ফিগার কিন্তু আমরা এক্স্যাক্টলি যেটা অ্যাকচুয়াল কালেকশন হয় সেটাই দেখাই এবং আমাদের আইবাস সিস্টেম থেকে আমরা এটা জেনারেট করি, ফলে এখানে যোগ বিয়োগে ভুল হওয়ার সুযোগ নাই। যদি ওরকম কোনো ভুল থাকে আমরা কারেক্ট করি। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 কোটি টাকা, যেখানে ভ্যাট বাবদ আদায় করা হবে সর্বোচ্চ 1,82,783 কোটি টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে চলছে লেনদেন। এই মুহূর্তে বাজারে 3টি সূচকেই সকাল থেকে ঊর্ধ্বমুখী। সবশেষ অবস্থা জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, গতকাল ঢাকার পুঁজিবাজার শেষ হয়েছিল 3 সূচককে নেতিবাচক প্রবণতা দিয়ে, অর্থাৎ 3 সূচকেই ছিল নিম্নমুখী প্রবণতা। তবে আজকে সকাল থেকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের 3 সূচকেই রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। এবং একটু যদি সংখ্যার হিসেবে বলি, ডিএসই এক্স সূচক বা প্রধান সূচক যেটাকে বলা হয়, এই মুহূর্তে ডিএসইতে সূচকের পয়েন্ট বেড়েছে 27.45 পয়েন্ট, অর্থাৎ বোঝা যাচ্ছে গতকালের তুলনায় আজ বেশ ভালো অবস্থানে আছে এই মুহূর্তে। ডিএসই এস সূচক বা সরিয়া সূচকে পয়েন্ট বেড়েছে 8.58 পয়েন্ট এবং ডিএস30 সূচক বা বাছাইকৃত সূচকে পয়েন্ট বেড়েছে 9.05 পয়েন্ট। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে টাকার অঙ্কের লেনদেন হয়েছে 106 কোটি 55 লাখ টাকা এবং গতকালের তুলনায় শেয়ার বৃদ্ধির দাম বৃদ্ধির পাল্লায় কিন্তু ভারী আছে আজকে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে শেয়ারের দাম বেড়েছে 268টি শেয়ারের দাম এবং দাম কমেছে মাত্র 47টি শেয়ারের দাম এবং গতকালকের মতোই অপরিবর্তিত আছে 67টি শেয়ারের দাম। অর্থাৎ গতকাল কিন্তু বোঝা যাচ্ছিল দিন শেষ হয়েছিল শেয়ার বাজারে 3 সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে। তবে আজকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সকাল থেকেই ঢাকার পুঁজিবাজারে 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে থাকা সর্বশেষ আপডেট। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রায় 5 বছর ধরে ডিজেল আসছে না বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতায় থাকা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসমান 2টি তেল ডিপোতে। এতে করে সড়ক পথে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বেশি দামে ডিজেল কিনে জমিতে সেচ দিতে হচ্ছে চরাঞ্চল সহ জেলার কৃষকদের। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট।
ব্রহ্মপুত্র নদের ডান তীরে পানিতে ভেসে আছে যমুনা ও মেঘনা ওয়েল কোম্পানির দুটি বার্জ ডিপো, কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নেই তেল সরবরাহ। অথচ 4 বছর আগে ডিপোগুলো থেকে বড় মৌসুমে প্রতি মাসে প্রায় 25 লাখ লিটার ও অন্য সময়ে 10 লাখ লিটার ডিজেল সরবরাহ হতো। এলাকাবাসীর অভিযোগ, ডিপো বন্ধ থাকায় বেশি দামে ডিজেল কিনে চাষাবাদ সহ নৌযান চালান তারা। পার্বতীপুর থেকে তেল নিয়ে আসি, বাগাবাড়ি থেকে তেল নিয়ে আসি, আর এতে আমাদের ক্যারিং খরচ বেশি। এনটি ডিলাররা তেল নিত, আমরা ওখান থেকে তেল নিতাম, একটু কম দাম হতো। এই ডিপোতে তেল আসলে অন্তত কৃষকরা বা এই শ্যালো চলতেছে, কৃষকরা গরিব মানুষ এটা থেকে অনেক উপকৃত হবে। প্রয়োজনীয় লোকবল সহ সবকিছু ঠিকঠাক থাকলেও তেল না আসার কারণ জানা নেই ডিপোতে কর্মরতদের। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এখানে তেল আসলে আমরা তেল ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাদের মেশিন মিটার ডেটার সব ঠিক আছে। যেহেতু এটা কৃষকের সাথে রিলেটেড এবং আমাদের খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্টতা, আমি খুব দ্রুত চেষ্টা করব এগুলি কীভাবে পুনরায় চালু করা যায়। চিলমারি বার্জ ডিপো দুটির তেল ধারণ ক্ষমতা প্রায় 10 লাখ লিটার। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দেখছেন এ সময়ের বাণিজ্য। বেনাপোল বন্দর কার্গো ভেহিকল টার্মিনাল ব্যবহারে সম্প্রসারিত হয়েছে দুদেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য। এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজুল, প্রতি বছর বেনাপোল বন্দর ব্যবহার করে ভারত থেকে 22 থেকে 25 লাখ মেট্রিক টন পণ্য আমদানি এবং 4 লাখ মেট্রিক টন বাংলাদেশি পণ্য ভারতে রপ্তানি হয়। এই আমদানি বাণিজ্য থেকে বছরের সরকারের রাজস্ব আসে প্রায় 10,000 কোটি টাকা, যা দেশের অর্থনীতিকে সচল করতে বড় ভূমিকা রাখছে। তবে আরও বেশি পণ্য আমদানির চাহিদা থাকলেও বন্দরের দুর্বল অবকাঠামোর কারণে নানানভাবে এই যে স্বাভাবিক বাণিজ্য ব্যাহত হতো। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা দেখতে পেয়েছি ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সহজীকরণের নানান পদক্ষেপ গ্রহণ করে। গত মাসে সরকারের নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বেনাপোল বন্দর 2 বার পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শনের সময় তিনি বেনাপোল বন্দরে নবনির্মিত 329 কোটি টাকা ব্যয়ে 41 একর জায়গায় যে কার্গো ভেহিকল টার্মিনালটি ছিল সেটি চালু করে ভারত এবং বাংলাদেশের সাথে সরাসরি আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে প্রবেশদ্বার সেটি খুলে দেওয়া হয়। ফলে এখন মাত্র 5 সেকেন্ডে কিন্তু পেট্রাপোল বন্দর থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরের এই কার্গো ভেহিকল টার্মিনালে পার্কিং করার সুযোগ সৃষ্টি হচ্ছে, যা আগে দীর্ঘ সময় লাগার কারণে কিন্তু পণ্যবাহী ট্রাক খালাসের পর দেশের অভ্যন্তরীণ শিল্প কারখানায় পৌঁছাতে বিলম্ব হওয়ায় যে উৎপাদন প্রক্রিয়া সেটি ব্যাহত হতো। তবে এখন বাণিজ্য সহজ হওয়ায় কিন্তু যেমন রাজস্ব আয় বড় ভূমিকা রাখছে, তেমন বাণিজ্য কিন্তু সহজ হয়েছে। আমরা কথা বলেছি স্থলবন্দরের পরিচালক রিজাউল করিমের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহজীকরণে কার্গো ভেহিকল টার্মিনালটি বড় ভূমিকা রাখছে এবং বর্তমান প্রেক্ষাপটে যে নানা বন্দরের বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থা নিয়ে নানা অপচার চলছে সেটি থেকে এড়িয়ে স্বাভাবিক বাণিজ্য পরিচালনার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে বর্তমান প্রেক্ষাপটে বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বেনাপোল স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। দাম বৃদ্ধির একদিনের মধ্যেই বাজারে সয়লা বোতলজাত সয়াবিন তেল। তবে বাজারে নতুন দরের তেল এখনো না আসায় আগের দামে তেল কিনতে পারছেন ক্রেতা। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকায়, আর 5 লিটারের বোতল বিক্রি হচ্ছে 818 টাকায়। ব্যবসায়ীরা বলছেন দাম বৃদ্ধির ঘোষণার পর ডিলাররা বাজারে তেলের সরবরাহ বাড়িয়েছে। তবে নতুন দামের তেল এখনও বাজারে ছাড়া হয়নি, যে কারণে আগের দামেই বিক্রি করছেন তারা। আগামীকাল থেকে নতুন তেলে বাজারে এলে 175 টাকা লিটার বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানি স্বাভাবিক থাকায় দুদিনের ব্যবধানে হিলিতে কমল পেঁয়াজের দাম। প্রতি কেজি পেঁয়াজে 15 টাকা কমায় কিছুটা স্বস্তিতে ক্রেতারা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি। সরবরাহ এবং ক্রেতা সংখ্যা কম থাকায় কমেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে কমেছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। বর্তমানে বন্দরে ইন্দ্র জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়, আর গুজরাট ও নাসিক জাতের পেঁয়াজের দাম 66 থেকে 67 টাকার মধ্যে রয়েছে।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে গেল ৩ কর্মদিবসে ভারতীয় ৮৯ ট্রাকে ২৫০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান তিনি। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে অনেক প্রবাসী বাংলাদেশি থাকলেও নেই বাংলাদেশের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও এই সুযোগ নেই ঢাকার। তবে এবার দ্রুতই মালদ্বীপের সঙ্গে সরাসরি জাহাজ চালু হচ্ছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশি পণ্য কম দামে বিক্রি চ্যালেঞ্জের। বাংলাদেশ থেকে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন, একইভাবে বাংলাদেশের অর্থনীতিও প্রসারিত হবে বলে মত অনেকের। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সকল কিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়, আর সমুদ্রপথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করেন প্রবাসী ব্যবসায়ীরা। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চালু হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে জানান মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি যাতে করে বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে জাহাজ চলাচল সেটি করা সম্ভব হয়। দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্য সহযোগিতার পথ আরও প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ট্রাম্পের চীন বিরোধী নীতিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পোশাক শ্রমিকদের বেতন বাড়ল ৯%। কৃত্রিম সংকট তৈরি করে ভোজ্য তেলের দাম বাড়িয়ে নিলেন ব্যবসায়ীরা। লিটারে ৮ টাকা বাড়ানোর একদিনের মধ্যেই বাজারে ৬ লাভ তেল। হিলিতে কেজিতে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দর। এবং ভ্যাট আদায়ের পরিসংখ্যানে গরমিল বেশি দেখানো হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। বর্তমান সিস্টেমে ত্রুটির সুযোগ নেই দাবি এনবিআর চেয়ারম্যানের, খতিয়ে দেখার আশ্বাস। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।